পারবো না আমরা। এই সব কিন্তু রেকর্ড হবে। স্যার মারবে কোথায়? ওকে, এই শুনতে পাচ্ছি? জি স্যার। হ্যাঁ, তাহলে তাপমাত্রাটা কি বললাম? ওই যে বৃষ্টিতে বেশি যদি ঠান্ডা বা ভিজেন তাহলে গরমের কি হবে? অনুভূতি জাগায়। এটা হচ্ছে তাপমাত্রাটা কি? তার মানে তাপমাত্রা তাপের তাপের পরিমাণ। ফল। তাপের ফল। এই তাপের ফলের কারণে কি হতে পারে? জ্বর হতে পারে। তাহলে তাপের ফলকে কি বলা হয়? তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা অবশ্যই এর একক আছে। তাপমাত্রার একক আমরা রাশি এককে পড়ে আসছিলাম, মনে পড়ে? কেলভিন। কেলভিন হ্যাঁ, এসআই একক হচ্ছে কেলভিন, কেলভিন। আন্তর্জাতিক একক বা আর্দ্রতার একক। জি স্যার। আর যদি এটা সিজিএস এ বলেন তাহলে কি হবে? সেলসিয়াস। সেন্টিগ্রেড। ঠিক আছে, জি স্যার। ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে দুটোই জানলেন, সিজিএস এসআই দুটোই জানলেন। আর তাপ কি দিয়ে মাপা যাবে? তাপ পরিমাপক যন্ত্র কি? থার্মোমিটার। থার্মোমিটার। থার্মোমিটারে কি যেন ব্যবহার করা যায়? পারদ। মানে হয় কেজি। মার্কারি। পারদ ব্যবহার করা হয়। তো পারদ ধাতু না অধাতু? অধাতু। এই পারদ ধাতু। আবার হ্যাঁ, এটা স্বাভাবিক অবস্থায় কেমন থাকে? তরল। 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 এটা কি ধাতু? মনে থাকবে, স্বাভাবিক অবস্থায় তরল ধাতু। পারদ। ব্যারোমিটারে কি ব্যবহার হয়? পারদ ব্যবহার হয়। এখন আসি আমরা একটু জ্বর টর মাপি, যেহেতু জ্বর উঠেই গেছে, কি আর করার। কি দিয়ে মাপবেন? থার্মোমিটার ক্লিনিক্যাল। দিয়ে। ক্লিনিক্যাল থার্মোমিটার, এটাকে থার্মোমিটার বলে ক্লিনিক্যাল থার্মোমিটার। তো ক্লিনিক্যাল থার্মোমিটারে কত থেকে কত দাগ কাটা থাকে বলেন তো? স্কেল কত? এটা দেখি নাই। লাস্ট কবে জ্বর আসছে? ও সরাসরি তো মাপিও নাই, তো ওষুধ খাই সময় নেই। খালি কপালে হাত ডাক্তার তো দিয়ে দিলে বাড়ির ভিতরে বান্ধবী আছে হয়ে যায় স্যার। না? জি স্যার, ডাক্তার তো বাড়ির ভিতরে। যে বান্ধবী কপালে হাত দিয়ে দিছে আর জ্বর ভালো হয়ে গেছে। কত? 95 থেকে 110। 100 এটা কিন্তু আগে ব্যবহার হতো, ফারেনহাইট। আগে। জি স্যার। এটা আগে ব্যবহার হতো পূর্বে। আর বর্তমানে এটা হয় 94 থেকে, এই যে এখানে 5 কে ডাবল করে 90 এখানে 10 হয়েছে, খেয়াল করেন। এখানে তাহলে 4 কে ডাবল করছে, কত হবে? 8। এই 108। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান। এটা বর্তমানে। বর্তমান। তাহলে দুইটাই পরীক্ষা আসলে কোনটা দিবেন? বর্তমানেরটা দিব। বর্তমানেরটা দিতে হবে। হ্যাঁ, তো আমরা কতর উপরে যা জি বেশি স্যার। টেনশন করি? 100-র 100 উপরে উঠলেই মাথায় আমাদের নিয়ে। সমস্যা হয়। জি স্যার। ডিগ্রি 100-র ফারেনহাইটে উপরে করে গেলে কও। আমাদের টেনশন হয় না? জি স্যার, এমনিতে তো 100-র 98.4 উপরে ডিগ্রি গেলে ফারেনহাইট স্বাভাবিক তাপমাত্রা। তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটার গেল। আচ্ছা, ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে 110 বা 108-এর উপরে মাপা যাবে? না। তাহলে এখন যদি 1000 ডিগ্রি সেলসিয়াস মাপা লাগে, সেটা কি পারা যাবে? যাবে না। তো না। অনেক বেশি তাপমাত্রা পরিমাপের জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, এটাকে বলে পাইরোমিটার।
এটা রিমোট সেন্সিং থার্মোমিটার, যা দিয়ে দূরবর্তী কোনো বস্তুর উচ্চ তাপমাত্রা নির্ণয় করা যায়। উচ্চ তাপমাত্রা, তাহলে যদি বলে অনেক বেশি, উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোনটা ব্যবহার হয়? পাইরোমিটার। পাইরোমিটার। আর এটা রিমোট সেন্সিং বলতেছে দূরের বস্তু পরিমাপ করতে পারবেন, কাছে না যেও, এটা কাছে যাইতে হবে না, দূর থেকে। তাহলে যদি বলে দূরের একটা নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় কোনটা ব্যবহার করা যায়? পাইরোমিটার। বা সূর্যের তাপমাত্রা, মানে যাওয়া যাবে সূর্যের কাছে? না। তো এখানে যে পাইরো শব্দটা একটা ল্যাটিন ওয়ার্ড বা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ফায়ার, আগুন। আর মিটার মানে তো আমরা জানি। তো পাইরো যদি আগুন হয়, তার মানে অনেক গরম তাপমাত্রা পরিমাপ করা যাবে, রাইট? জি স্যার। এখন একটা কোশ্চেন হতে পারে যে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন বস্তুর, মানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন বস্তুর তাপমাত্রা নির্ণয় কোনটা ব্যবহার করা হয়? পাইরোমিটার। হ্যাঁ, তাহলে এটা এটা উচ্চ তো দেখলেন, আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু নিম্ন হবে। যদি মাইনাসে চলে যায়, যে -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলেও কি হবে? পাইরোমিটার। স্যার এটা তাহলে ক্লিয়ার? মারিয়ানা ট্রেন্সের নিচেও তাহলে তাপমাত্রা মাপা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা উচ্চ বা নিম্ন যে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যাবে, এবং দূরের বস্তুর স্পর্শ করা লাগবে না। থার্মোমিটার কি দূর থেকে নির্ণয় করা যাবে? আপনি চিল্লাপাল্লা না। করতেছেন, আপনার জ্বর, এখন আপনার থার্মোমিটার আপনার শরীরে স্পর্শ ছাড়া কি তাপমাত্রা নির্ণয় করা যাবে? না। তাহলে একটা তারা বা নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় কোনটা ব্যবহার করা হয়? পাইরোমিটার। বুঝতে পারছি তো। ক্লিয়ার। চলেন তাহলে তাপমাত্রা স্কেল দেখি। তাপমাত্রা স্কেল কয়েকটা আছে, কয়টা বলতে পারেন? তিনটা। হ্যাঁ, চারটা আছে, আমরা তিনটা জানলে হবে। এম কে একটা আছে আর কি? যেমন সেলসিয়াস। সেলসিয়াস। সেলসিয়াস বড় বা নিম্ন বিন্দু, নিম্ন যদি বল বা বাষ্প, কি হয়? এটা সেলসিয়াস, তাই না? জি স্যার। এটা হচ্ছে সেলসিয়াস, আর এটা হচ্ছে এসআই। 100। এটা তাহলে এই কত? 100 ডিগ্রি সেলসিয়াস। নেন, হ্যাঁ, 273 73 কেলভিনে 273। কেলভিন। 273 না, স্যার আর এখানে কেলভিনে হবে তো 373 273। কেলভিন। ফ্যারেনহাইট কত? 94 থেকে 108।
ফ্যারেনহাইটে কত? স্যার দেখা যায় না তো কিছু। ও শোনা যাচ্ছিল না, বললাম, জিজ্ঞেস করলাম যে ফ্যারেনহাইটে কত? 212। হ্যাঁ, আরেকটা আছে রোমার। হ্যাঁ, রোমার। রোমার এটা হচ্ছে ডিগ্রি রোমার। এটা লাগবে না, এটা ধরেন কাটা, এমনি জানলেন আর কি। তাহলে এখন এখান থেকে কোশ্চেন কিভাবে হতে পারে, বলতে পারে যে সেলসিয়াস স্কেলে নিম্ন বিন্দু কত বা বাষ্প বিন্দু কত, কেলভিন স্কেলের বাষ্প বিন্দু কত, বা পানির স্ফুটনাঙ্ক কত। এই কোশ্চেনটা বেশি আসে। পানির যে এটা, স্ফুটনাঙ্কটা। হ্যাঁ এটা বেশি আসে। হ্যাঁ, যে ফ্যারেনহাইটে পানির স্ফুটনাঙ্ক বা বাষ্প বিন্দু কত। 212। আর এখানে তিনটা স্কেল, 212 যে এই তিনটা স্কেল দেখতেছেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই তিনটা স্কেলের মধ্যে দেখেন তো কোন দুইটা স্কেলের পার্থক্য একই, উচ্চ এবং নিম্ন বিন্দুর পার্থক্য একই। এটা হচ্ছে সেলসিয়াস আর আপনার কেলভিন। সেলসিয়াস আর কেলভিন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে পার্থক্য হচ্ছে দেখেন 100, আবার এখানেও পার্থক্য এখানে কত? 100। 100। 100। তো এখান থেকে আমরা কিছু অঙ্ক টঙ্ক করার ট্রাই করব। হ্যাঁ, চলেন আমরা সূত্রটা একটু বুঝে নিই, যেটা হচ্ছে কেএফসির সম্পর্ক। কেএফসির সম্পর্ক। তবে একটা কথা দিলাম, ক্যাডার ট্যাডার হয়ে আসবেন ইনশাল্লাহ, কেএফসি তে আমরা যাব। ইনশাআল্লাহ স্যার। ঠিক অস্ট্রেলিয়া আছে? যাবো স্যার। হ্যাঁ, জি স্যার, অস্ট্রেলিয়া কেএফসি তে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি স্যার, গার্লফ্রেন্ড নিয়ে যাবো স্যার। অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না মানে? জি স্যার। দুইটা নিয়ে আসবেন প্রয়োজন। জি স্যার। চাকরি হয়ে গেছে আমার তখন তো আপনার দিন নাকি? আমাকে জন্য জি 2 স্যার, 3টা করে নিয়ে আসুন। হুম। ইনশাল্লাহ। তো কেএফসি সম্পর্কের একটা ইকুয়েশন আছে, যে কেলভিন মাইনাস 273 ডিভাইডেড বাই 5, 5 ইকুয়াল তারপর টু এফ এফ মাইনাস মাইনাস 32 ডিভাইডেড 32 9। 9 আর সি বাই 5। 5। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা বিভিন্ন অঙ্ক টঙ্ক করতে পারবো। এখন কেউ আছেন যে এই সূত্রটা কেমনে আসলো বুঝতেছেন না? জি স্যার, বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। অন্যদের কি অবস্থা? যাই হোক, কথা বলতেছেন না, তার মানে বুঝছে। স্যার এই যে হ্যাঁ নিচে 5 9 এটা কেমনে হলো? হ্যাঁ, এইটাই এতক্ষণ কথা কইতেছেন না। ওইটার পার্থক্য আছে, 100 আ- আর 180 পার্থক্য আছে। হ্যাঁ, আমি বুঝাই দিতেছি। এই যে কেলভিন মাইনাস বরফ, হ্যাঁ কেলভিন মাইনাস বরফ, আবার বাষ্প, বাষ্প মাইনাস বরফ, ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্যারেনহাইট মাইনাস বরফ বিন্দু, তারপর বাষ্প মাইনাস বরফ, মাইনাস বরফ। আর সেলসিয়াস মাইনাস বরফ, আর বাষ্প মাইনাস বরফ। হ্যাঁ, বরফ। জি স্যার। এখন দেখেন এখানে সেলসিয়াসের বরফ বিন্দু, সরি কেলভিনের বরফ বিন্দু কত ছিল? মাইনাস 273। 73। আর বাষ্প কত ছিল? এখানে আছে দেখেন, 300, বাষ্প 373। 373 মাইনাস তাহলে 273। 273। তাহলে উপরে কি ফ্যারেনহাইট মাইনাস বরফ কত? 32। 32। আর বাষ্প ছিল 212। 212 মাইনাস 12। 32। 32। তারপর সি বরফ কত? 0। আর বাষ্প কত? 100 মাইনাস 100। 0। তাহলে এখানে কাটাকাটি করলে কত পাবেন? 100 পাবো, 180 পাবো, আর 100 পাবো। হ্যাঁ, তাহলে এই উপরে লিখি কে, কে মাইনাস, তাহলে 273, তাহলে এখানে থাকবে 100, কত এখানে 200, 100, 180, তাই না? জি স্যার। এফ মাইনাস 32, আর এখানে থাকে 180। কত? 180। 180। আর এখানে সি 100। এখন দেখেন এই 100, 180, 100 কি দিয়ে কাটা যায়? 20 দেয়া। 20 দিয়ে কাটা যায়। 20 দিয়ে কাটলে এটা কত আসবে? 5। এখানে 20 দিয়ে আসলে 5। 9,
আর এখানে 20 দিয়ে কাটলে 5। এই যে 5 এইগুলাই সেগুলো। এখন বলেন জি বুঝতে স্যার, পারছি? বুঝতে পারছি। ওই ভাবছিলাম আপনাদেরকে ওটা না দেখালে হয়তো বা বুঝবেন। তো যাই হোক, বিস্তারিত বলে দিলাম। এখন আপনাদের মূল উদ্দেশ্য থাকবে এইটুকু দিয়ে কিভাবে অঙ্ক টঙ্ক করবেন তার নমুনা আমি নিচে 2টা অঙ্ক টঙ্ক করে একটু বোঝার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস সমান ফ্যারেনহাইট স্কেলে কত দেখাবে? বুঝতে পারছি? তো 10 ডিগ্রি ফ্যারেনহাইট 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফ্যারেনহাইট স্কেলে কত? তাহলে এখানে সম্পর্কটা আপনি একটু দেখেন। এই যে এখানে ফ্যারেনহাইট আর সেলসিয়াস, তাহলে এই দুই অংশ নিলেই হবে। এখানে যেহেতু সি এর মান দেওয়া আছে, তাহলে আমরা ওই সূত্রটা এখানে বসাই। এই যে সূত্রটা ছিল এরকম, আর একটা কি ছিল C/5। এখানে সি এর মান কত? 10 10। তাহলে F মাইনাস 32, এখানে মান বসায় দিই 10। তাহলে কত হলো? 50 ডিগ্রি ফারেনহাইট। কাটাকাটি করেন। আচ্ছা, ভেঙে করে দিই। 5F আর আগে তাহলে কত হবে? 5F 160 মাইনাস কত? 90 নাকি? 90 না? 40 হয় স্যার। এই 50 হয়ে যাবে। এই যে আর গুণ করলে 9 আর 10 90। তাহলে জি 5F স্যার। এখানে ওই 160 ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে? তাহলে কত হবে এখন? 250 250 আর নিচে 5। তাহলে এ 40 পাঁচা পাঁচা 25। 50 তাহলে কত 25 হইলো? 50 এই আপনি কত কইছিলেন? আমি 40 বলছিলাম। তাড়াহুড়া করলে এরকমই হবে। আমি 50 হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, 50 হবে। তাড়াহুড়া করে কিন্তু বিয়ে শাদী করা যায় না। স্যার মুখে মুখে করছিলাম তাই স্যার। আচ্ছা, তাহলে পরেরটা করেন। 50 ফ্যারেনহাইট সমান সেলসিয়াস স্কেলে কত দেখাবে? 10 ডিগ্রি দেখাবে, কারণ ওইটাই উল্টাই দিছে। হ্যাঁ, ওটাই দিয়ে দিছি। ওটা জাস্ট ব্যাক করতে পারতেছেন কিনা দেখি। এটা তো স্যার 50 ফারেনহাইট, এটা 10 হইব। হ্যাঁ, উল্টা 10। দেব। এমনি কি করতে পারবেন? এমনি পারবো হ্যাঁ। স্যার, ওই সূত্র হ্যাঁ, হলে পারবো। ভেরি গুড। সহজ সহজ, একদম সহজ। তো এখন ওই 50 না দিয়া এখন 30 ফ্যারেনহাইট সমান কত এটা একটু, আচ্ছা 30 না 40 দি। আচ্ছা 40 সমান কত দেখেন তো? 40 ফ্যারেনহাইট সমান সেলসিয়াস স্কেলে কত? করতেছেন তো নাকি? জি স্যার। এটা করা হয়ে গেলে আরেকটা করবেন। Four, 30 ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিন স্কেলে কত? প্রথমটা 4.4 এটা এটা কি 40 ডিগ্রিটা 4 পয়েন্ট কত? 4 সামথিং আসে, 4 এরকম। 4.44 আচ্ছা 4.44। 4.44। আচ্ছা, সবার একই হয়েছে তো নাকি? জি। ঠিক আছে, এটা এখানে থাকলো। পরেরটা করেন। 30 ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিন স্কেল কত? minus 1. এটা কিন্তু সহজ আছে। 1.1 100 বাদ যায়। এই 1 পয়েন্ট কেন? minus. এই মাইনাস কেন হবে? 303 আচ্ছা, আছে স্যার। Oh, এই sorry, 303 sorry. একবার সহজ স্যার, এটা 273 এর সাথে 30 যোগ করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এইটা এটা ফারেনহাইট এখানে দেখেন। 0 আমি 0 সমান ফারেনহাইট মনে করছি। 0 সমান কেলভিনে কত? 273। সরি, আর 30 যোগ ফারেনহাইট 30 যোগ হবে। 32 যুগ হবে। তাহলে 30 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273। আর 30 সমান কত? 30 যোগ হবে এটার সাথে।
303 303 303 303 303 এর ঘর। জি স্যার। আচ্ছা, এটা পারছেন। তাহলে পরেরটা করেন তো। 37 ডিগ্রি সেলসিয়াস সমান ফ্যারেনহাইট ও কেলভিন স্কেল কত দেখবে? 310 ডিগ্রি কেলভিন দেখো 310 310 কেলভিন হবে। আচ্ছা, বাকি গুলা আরেকটা। স্যার আমি বুঝতেছি না। বুঝতেছেন না? কোনটা বুঝতেন নাই? স্যার আমি সূত্রই বুঝতেছি না। সূত্র বুঝেন নাই? বুঝাই দিতেছি, ওরা করতে থাকুক। জি এই সাব্বির ক্লাসে আছে? জি স্যার আসছি। আমার হঠাৎ করে আমাদের বাইর করে দেওয়া হয়েছিল গাড়ি। ও, বাইর করে দেয়নি, বাইর হয়ে গেছে। আপনাদের বাইর করে দিব। না, আমি বলতেছি হঠাৎ করে খাটবার পরে আমি আর পাইতেছি না লিঙ্গে। হ্যালো এভরিওয়ান গ্রুপে ইয়া পাইছি। আমারেও বাইর করে দিছিল। কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের সম্পর্কটা তো অনেক সহজ। যোগ বিয়োগ করে দিলে হয়ে যাবে। এই ম্যাডাম, জি স্যার। একটু আপনারে বুঝাই দেখেন। এনে ওই যে এখানে বললাম কেএফসি, কে মানে হচ্ছে কেলভিন, এফ হচ্ছে ফ্যারেনহাইট, সি ফর সেলসিয়াস। ওকে, তো এই জি স্যার। স্কেল গুলা, এই এটা হচ্ছে সূত্র কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5, তারপরে ওই যে এফ মাইনাস 32 আর ভাগ 9, আর একটা হচ্ছে সি বাই 5। এটা এই সমান এই পাশের এটা সমান এটা, আবার এটা সমান এটা। এখন বুঝতে পারছি? জি স্যার। এখন যদি আপনাকে বলে, এই যে দেখেন এখানে বলছে কি 37 ডিগ্রি সেলসিয়াস, কোন স্কেলে দেখাইতে বলছে? ফারেনহাইট। ফারেনহাইট। আর একটা কি স্কেলে দেখাইতে বলছে? কেলভিন। কেলভিন। তাহলে আমরা আগে সেলসিয়াস আর কেলভিনটা বাইর করে দেখাই। দেখেন সেলসিয়াস আর কেলভিন, কেলভিনের জন্য কি -273 ভাগ 5, আর সেলসিয়াসের জন্য কি সি বাই কত 5, তাই না? স্যার এটা কেন নিলাম আমি এটাই বুঝতেছি না। কারণ হচ্ছে আমরা এখন ওই সেলসিয়াস থেকে, এই যে সেলসিয়াস থেকে আমরা কেলভিনে যাব, তাই। স্যার এই লাস্টেরটা কেলভিনের সূত্র কি স্যার? হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা। এই যে কে মানে কেলভিন আর সি মানে কি সেলসিয়াস। তাহলে এখানে মান দেওয়া আছে কিসের? সেলসিয়াসের। আর এখানে বের করতে বলছে কি? কেলভিন। কেলভিন। তাহলে আমরা কি নিব? কেলভিন আর সেলসিয়াসই তো নিব নাকি? স্যার এখন বুঝছি। এখন এখন এই যে সি এর মান দেওয়া আছে, সি এর মান কত দেওয়া আছে কোন তো? 37। হ্যাঁ, তাহলে 37 দেওয়া আছে। এই যে এটা খুব সহজ, এই 37 বসাই দিলাম, আর নিচে এই যে 5 আর 5 কাটে দেওয়া যায় না? জি স্যার। আচ্ছা, এই সমান সমান দিয়ে দেখেন, এই যে কে 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 এর এখানে মাইনাস কত আছে? 273। 273 যদি সমান সমানের ওই পাশে যায়, কি চিহ্ন হয়ে যায়? যোগ হবে স্যার। যোগ হবে যোগ স্যার। হয়। তাহলে এই যে এত সমান কত হবে বলেন তো? এই যে 310 কেলভিন। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছি? স্যার এখন বুঝছি স্যার। ভেরি গুড। না বুঝলে আমি ছাড়তেছি না। স্যার এখন সবগুলো বুঝছি। 98.6। হ্যাঁ, পরেরটা একটু করি। একটা এখানে করে ফেললাম, এই জন্য জায়গাটা এখানে রাখছিলাম। এখন তাহলে আরেকটা হচ্ছে এফ মাইনাস 32 9 আর সি, সি এর মান কত? 37। একবারে লিখি, লিখলাম। 37/5। হ্যাঁ, আর গুণ করে ফেলি একটু। তাহলে 5f
160, তারপরে কত 7 লং 63, 333 333। তাহলে এখানে যদি আমরা 2 ডিগ্রি ফারেনহাইট হয়। মাইনাস 160 ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হয়ে যাবে? 493। চলে আসে 493। হ্যাঁ, 493 এর এই 5, তাহলে গুণে আছে, এখানে গেলে ভাগ হবে। ভাগ করলে কত? 5 9, 98.6। 5 9 45। তাহলে এখানে Plus থাকে কত? 43 43 থাকবে, তাই না? 5 8 40, 40 থেকে 3 এর মধ্যে যাচ্ছে না, একটা শূন্য নিয়ে নেন পয়েন্ট দিয়া, তাহলে 30। 5 6 কত? 30 30। তাহলে 98.6 ডিগ্রি ফ্যারেনহাইট। আর এখানে বের হলো 310 কেলভিন। বুঝতে পারছি? জি স্যার। তো যদি বলে যে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, মানব দেহের 98 ডিগ্রি 4 ডিগ্রি 98 স্বাভাবিক 4 ডিগ্রি তাপমাত্রা, তাহলে তাপমাত্রা। এই স্কেলের আর বের করা লাগবে কি লাগবে? লাগবে না, আর লাগবে না, কারণ আপনি কিন্তু অলরেডি জেনে ফেলছেন 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন বা 98 এখানে 6 না হয়ে এটা হবে 4। ঠিক আছে? জি কেন স্যার। 4 এটা বলতে পারেন? অ্যাকচুয়ালি এটা 37 ডিগ্রি সেলসিয়াস না, 30.9 এটা আছে হচ্ছে মেবি। 36.9। হ্যাঁ, 36.9 ডিগ্রি সেলসিয়াস। এখন বলেন 36.9 যদি এক্সাক্ট মানটা আমি এখানে দিতাম, তাহলে এই 37 দিয়েই যেহেতু কষ্ট হচ্ছে, তাহলে এই 36.9 দিলে কি আরেকটু কষ্ট হইতো না? অবশ্যই। জি স্যার। এই জন্য আমি এক্সাক্ট মান না দিয়ে 37 দিয়েছি, তবে পরীক্ষায় 37ই আসে। যদি 37 না আসে, সেক্ষেত্রে আপনি 36.9 খুঁজে বের করে নেবেন। আর এইখানে এই 3টা মান মুখস্থ রাখবেন, যাতে আর এটা নতুন করে আর আপনার করা না লাগে। পরীক্ষায় তো আর এত করার টাইম নেই, আছে? না, ঠিক আছে, তাহলে চলেন আর একটু প্রাইমারিতে পড়াশোনা এখান করি। থেকে কোশ্চেন হয়েছে স্যার। হ্যাঁ প্রাইমারিতে এখান থেকে কোশ্চেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চিন আসবে সব জায়গায়। কোশ্চিন না আসলে আগে বাংলাদেশ ব্যাংকে এডিতে প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চিন আসতো। তো যেহেতু কোশ্চিন আসে, আপনি আরেকটা অনেকগুলো প্রবলেম আছে নিচে, যে আমরা আজকে ওগুলো সলভ করবো, এই জন্য এখানে বেশি টাইম ওয়েস্ট করলাম না। আর তাছাড়া আপনার গার্লফ্রেন্ডের এত ডিগ্রি জ্বর দিয়ে আপনি ওটা সেলসিয়াস কেলভিন স্কেলে বাইর করেন, যে জরিনার জ্বর ডাক্তারি থার্মোমিটারে 103 ডিগ্রি দেখালে কেলভিন স্কেলে কত দেখাবে, এভাবে বের করবেন। চলেন আমরা প্রমাণ তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি। প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা। তো প্রমাণ তাপমাত্রা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন বা 32 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। ঠিক আছে? তো মুখস্থ রাখবেন, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে যে প্রমাণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, তাহলে প্রমাণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত তার মানে দেখাবে? 0 0। আর যদি বলে কেলভিন স্কেলে কত, 73 ফ্যারেনহাইটে কত, 32 কারণ ওই 0 ডিগ্রি সেলসিয়াস মানেই 273 মানে 32 ফ্যারেনহাইট। ক্লিয়ার? আর এখানে আরেকটা আমি অ্যাডিশনাল একটু পড়াচ্ছি, সেটা হচ্ছে চাপ। যদি বলে স্ট্যান্ডার্ড প্রেসার কত, তাহলে হচ্ছে 769 মিলিমিটার বা 76 সেন্টিমিটার 76 সেন্টিমিটার পারদ চাপ। ঠিক আছে? ওকে, পরম শূন্য তাপমাত্রাটা একটু দেখি। পরম শূন্য তাপমাত্রা থেকে 44 এ আসা একটা কোশ্চেন ছিল, যে পরম শূন্য তাপমাত্রায় নিচের কোনটি বা কোন স্কেলের 0 কে পরম শূন্য তাপমাত্রা নির্দেশ করে? তো এই কেলভিন পরম স্কেলে। শূন্য তাপমাত্রাটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। যে তাপমাত্রায় কোনো বস্তু, বস্তু বলতে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে গ্যাস বা তরল হবে। গ্যাস বা তরল, এখানে কঠিন কোনো বস্তু হবে না। যদি কঠিন বস্তু হয় তাহলে পরম শূন্য তাপমাত্রা সেটা দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না। এটা এই তাপমাত্রায় কোন বস্তুর আয়তন তাত্ত্বিকভাবে এটা সত্যি সত্যি কিন্তু কখনো শূন্য হয় না, শূন্য হওয়ার আগে এটা চেঞ্জ হয়ে যায়। এটা একই সাথে পরম শূন্য তাপমাত্রার একই সাথে যে জিনিসটা হয়, এখনই কঠিন। মানে কঠিন মানে কি বলেন তো? এখনই কি অবস্থায় থাকে? বরফ। আবার একটু পরেই এটা চেঞ্জ হয়ে তরল হয়ে গেছে।
মানে পানি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এটা আবার বাষ্প হয়ে গেছে, এরকম ভাবে এটা রিয়েল টাইমে চেঞ্জ হয়, এখনই বাষ্প, এখনই তরল, এখনই গ্যাস বা কঠিন, এরকম ভাবে চেঞ্জ হয় প্রতিনিয়ত এই পরম শূন্য তাপমাত্রায়, ঠিক আছে। আপনি চাইলে বৈজ্ঞানিক গবেষণাগারে এটা দেখানো হয়, আপনাদের জন্য একটা ভিডিও লিংক শেয়ার করে দিবনি, আপনারা দেখতে পারেন। পরম শূন্য তাপমাত্রায় কোন বস্তুর আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হওয়ার আগেই এগুলোর অবস্থা চেঞ্জ হয়ে যায়, এখনই কঠিন, এখনই তরল, এখনই বাষ্প, এরকম ভাবে হয়ে যায়, ঠিক আছে। চাইলে বাসায় এটা বানায় রাখতে পারেন, মানুষ দেখবে আর কি, অ্যাকুরিয়ামে যেমন মাছ চাষ করেন ওরকম। শূন্য হলে তো ফিজিক্সের সব ইকুয়েশন আবার আসলে সত্যি সত্যি শূন্য হয় না, ওটা তাত্ত্বিকভাবে শূন্য ধরা হয়, শূন্যর আগেই অবস্থা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছি। জি জি তাহলে এই স্কেলটা আমাদের একটু লাগবে, স্কেলটা এটা আপনাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে -273°C বা 0 কেলভিন বা -459.4 ডিগ্রি এটা মুখস্থ করবেন। আর যদি আপনি চান অঙ্ক করে বের করতে পারেন ওই কেএফসির সম্পর্ক দিয়ে, পারবেন? লাগতো না স্যার, এটা মুখস্থ আছে। হ্যাঁ, এটা এটাতে আমি যেহেতু পারা এই সূত্র যদি এটা ব্যবহার করতে যান তাহলে সময় লাগবে অঙ্ক করতে একটু, তো জি। এত সময় আপনার নাই, যার কারণে এটা মনে রাখবেন, এই যে কোন স্কেলের 0 কে পরম শূন্য তাপমাত্রা ধরা হয় বলেন তো। কেলভিন। এই কেলভিন। আরেকটা কারেকশন করে দিই, অনেক জায়গায় আপনি দেখবেন 0 কেলভিন লেখা, 0 কেলভিন লেখা, 0 ডিগ্রি কেলভিন, তো এই 0 কখনো কেলভিনের সাথে ডিগ্রি বসবে না, বুঝতে পারছি। জি 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 স্যার। কারণ এটা হচ্ছে এসআই একক, মানে মৌলিক রাশির একক, মৌলিক একক। জি স্যার। তো ওই ভুলটা যেন না করেন রিটেনের ক্ষেত্রে। তাহলে তাপমাত্রা এটাকে চরম শূন্য বলা হয় বা সর্বনিম্ন বলা হয় বা চরম শীতলতা। এখন যদি আপনাকে বলে কোন তাপমাত্রায় তরল বা পানি সবচেয়ে বেশি ঠান্ডা বলেন তো। পরম শূন্য তাপমাত্রা। এখন দেখেন 0 ডিগ্রিতে কি বরফ হয়ে যায় না, জি জি স্যার। তাহলে -10 ডিগ্রিতে কি আরো বরফ নাকি, আরো ঠান্ডা, এরকম করে জি এই স্যার। -273 নিচে আর কোন তাপমাত্রা আছে? জি না না। তাহলে তো এই তাপমাত্রা সবচেয়ে বেশি ঠান্ডা হওয়ারই কথা, তাই তো। জি স্যার। আচ্ছা, কিছু সূত্র, আমরা সূত্রটা অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ডের আছি, এই সূত্র পরীক্ষায় ডিরেক্ট এইটুকু আসবে, হ্যাঁ, যে প্যাসকেলের সূত্র নিচের কোনটি? পি প্রেসার, প্রেসার বাই প্যাসকেল ক্ষেত্রফল মানে। চাপের একক না, জি স্যার। চাপের একক প্যাসকেল পিএ। প্যাসকেল। তো প্যাসকেল এই মহান বিজ্ঞানী একটা সূত্র দিয়ে গেছে যে একটা আবদ্ধ পাত্রে, মানে ওই সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার টিলিন্ডার কল্পনা করতে পারেন, একটা আবদ্ধ পাত্রে তরল বা গ্যাস পদার্থ বাইর থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চারিত হয় এবং পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে, বুঝতে পারছেন। এই সিলিন্ডারে এত কিছু না বুঝলে হবে, এর মধ্যে গ্যাস আছে, চারিদিক দিয়ে যদি ফোর্স ক্রিয়েট করেন বা এক পাশে যদি করেন তাহলে এই গ্যাস চারিদিকে সমানভাবে চলে যাওয়ার, মানে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবে, এই কথাটাই বলা আছে, ঠিক আছে। এখানে এই এফ এফ হচ্ছে ফোর্স বা বল, আর এ হচ্ছে ক্ষেত্রফল। এরিয়া বা ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আর পি হচ্ছে প্যাসকেলের চাপ। চাপ। প্রেসার তো এইটুকু পড়লেই তাহলেই না, ওই সূত্র বোঝার দরকার নেই। এখন আসেন বয়েলের সূত্র, যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে, এখানে তাপমাত্রা স্থির থাকতে হবে, এটা আগে বলে দিছে। তাপমাত্রা যদি স্থির না থাকে, এখনই বেশি এখনই কম, তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে না, তাহলে চাপের ব্যস্তানুপাতিক, এটা এই সূত্রটা মনে রাখবেন শুধু, ঠিক আছে। এখানে স্থির তাপমাত্রা, এটা স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আয়তন ভি আর চাপ পি হলে, তাহলে এখানে এই আয়তন আর চাপের সম্পর্কটা হবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। এখন চার্লসের সূত্র, যে স্থির তাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি °C তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C তাপমাত্রার আয়তনে
1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা একটা জটিল কথাবার্তা বলছে, এত দরকার নাই। শুধু যখন চাপ ও মানে ভর মনে স্থির রাখবেন, যখন চাপ ও ভর স্থির, পি আর ভর কি এম স্থির, তখন জি স্যার। এটা হবে। ভি মানে কি মনে আছে? প্রপোর্শনাল ভলিউম আয়তন আর হচ্ছে তাপমাত্রা আয়তন, আর স্থির টি থাকবে। হচ্ছে আর টেম্পারেচার। তাপমাত্রা। হ্যাঁ, এই যে এই সূত্রটাই আল্লাহর ওয়াস্তে 46 বিসিএস এ দেওয়া ছিল। হ্যাঁ, যে নিচের কোনটি চার্লসের সূত্র? তাহলে এখানে এগুলো কয়টা স্যার সূত্র আছে ভাই? ইন্টারের পড়া সব, হ্যাঁ, আমাদের জন্য এগুলো সব important। ইন্টারের পড়া বুঝিনি। স্যার, এগুলো ইন্টারের বই থেকে দিতে সব হ্যাঁ ইন্টারের। হ্যাঁ হ্যাঁ, তো ইন্টারের যেহেতু দিছে তাহলে আমরা কয়েকটা সূত্র পড়লে কোনো সমস্যা আছে? জি না, না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখেন ওই ইন্টারের বইয়ের কত কিছু ঘাইটা ঘাইটা আমি কতটুকু উঠাই দিছি যতটুকু আপনার লাগবে। জি স্যার, আর যদি এটা ওই আপনারও জ্ঞান বাড়ছে। মানে আরো যদি বিস্তারিত পড়তে যান তাহলে মাথা টাথা খারাপ হয়ে যাবে আপনারও, ওই আমারও ভাল লাগবে না। এই জন্য এত কিছু দিই জি নাই, স্যার। জাস্ট আইডিয়াল গ্যাস এন্ড গ্যাস ল, এই তিনটা আপনি জানবেন তাহলে স্যার হয়ে এটা যাবে। কি আপনার বইয়ের পিডিএফ থেকে পড়াইতেছেন? হুম, ভাল লাগতেছে। জি স্যার, ভালো লাগছে, অনেক গোছানো। এখন আসি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এটা একটু সহজভাবে বলার চেষ্টা করছি। 1 কেজি তরলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই তরলের আপেক্ষিক তাপ বলে। তো আপনি ডেফিনেশন পড়ে কোনো কাজ নাই, শুধু এখানে পানির 3200 জুল 4200। পার কেজি পার কেলভিন। এই যে এখানে দেখেন প্রতি কেজি, প্রতি কেজি, প্রতি কেজি, আবার দেখেন প্রতি কেজি। কেলভিন, এই কথাটা এখানে আছে। দেখেন এই যে 1 কেজি মানে প্রতি কেলভিন, আবার 1 কেজি মানে প্রতি কেজি। আর তাপ বাড়ানোর কথা বলছে, তাপের একক কি? জুল, এই জন্য জুল পার কেজি। এটা দেখে আপনি বুঝে ফেলবেন। তো পানির আপেক্ষিক তাপ কত, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে 4200 জুল পার কেজি পার কেলভিন। শুধু আপনি এখানে আপেক্ষিক বা স্পেসিফিক হিটের এককটা মনে রাখবেন, ডেফিনেশন লাগবে না, শুধু এইটুকু পড়বেন। আর বরফের বরফের পানির অর্ধেক হবে আর কি, পানি 4200 আর বরফ 2100। এটা এটা তাহলে আমরা যখন কেজি বা কেলভিন জুল পড়ছি তখন কি এটা এসআই এককে পড়ছি না? জি স্যার। এখন যদি আপনাকে বলে যে এই আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিটের সিজিএস পদ্ধতির একক কি হবে, দেখেন জুলটা কি কি হয়ে যাবে? ক্যালোরি। আর কেজিটা কি হয়ে যাবে বলেন তো? গ্রাম। গ্রাম। তাহলে পার গ্রাম। আর এই যে কেলভিনটা কি হয়ে যাবে? ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে তিনটা পড়বেন, বরফ, জলীয় বাষ্প, পানি, শেষ। তাহলে জলীয় বাষ্প কি আরো 100 কম হবে, তাই না? কত হবে? 2000। 2000। লোহা পড়ার দরকার নাই, এই তিনটা পড়েন যে আপেক্ষিক বা স্পেসিফিক হিট কার কত? পানি, তরল, জলীয় বাষ্প। ঠিক আছে। এখন আপেক্ষিক সুপ্ত তাপ, এটা আমি আবার আরো সহজ করে পড়াবো আর কি একটু নিচে। আপেক্ষিক সুপ্ত তাপ বা লিন হিট। তো এই সুপ্ত তাপ জিনিসটা লুকায় থাকে আর কি, এই জন্য এটাকে লিন হিট বা সুপ্ত তাপ বলা হয়। যা কোনো তরল পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন যে অবস্থার পরিবর্তন ঘটায়। যেমন কঠিন থেকে তরল হতে পারে বা তরল থেকে বাষ্প হতে পারে, কিন্তু পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটায় না। বুঝতে পারছি? জি। তাহলে এখানে একক কি হবে? যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটায় না, ওই যে পার কেলভিন, এটার তো কোনো কাজ নাই এখানে, এই জন্য এটা বাদ পড়ছে। আর বাকিটা ঠিক আছে, জুল পার কেজি। তো এটা এটা যদি সিজিএস এ হতো তাহলে কি হতো একটু বলেন তো? ক্যালোরি গ্রাম। ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস বাদ যেত। হ্যাঁ, ক্যালোরি গ্রাম। পার গ্রাম। গ্রাম। ভেরি গুড। এটা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপের একক। এটার একটা কোশ্চিন আমি দিয়ে রাখছি, আপনি চাইলে এখানে পড়ে ফেলতে পারেন। এটাকে যদি আপনি একটু ভেঙে লেখেন তাহলে যেটা হবে, এই 1000 যদি করেন এটা এরকম হবে, জুল পার কেজি পার কেলভিন, সরি কেজি, মানে ওই শূন্যগুলা আলাদা করলেন।
তিনটা শূন্য না, 1000 আলাদা করে দিলেন। এটাকে যদি আবার আপনি 100 দিয়ে ভাগ দেন, এখানে 100 দিয়ে ভাগ দেন, তাহলে কি হবে বলেন তো? 3.36। 10 to the power আর এখানে যেহেতু দুইটা শূন্য আছে, এখানে দুটা বাইরে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার কত? 5 ঠিক আছে, তাহলে দুই ভাবেই থাকে, এইভাবেই বেশি থাকে পরীক্ষায়। তাহলে এইভাবেও মনে রাখবেন, আর এটা মনে রাখলে তো এটা করা যায় না? জি স্যার। ওকে, মানে কোন পণ্ডিতে পাইছে এখানে 100 ভাগ দিয়ে এনে আবার 100 গুণ করা লাগবে? কিচ্ছু করার নাই, ওরা যা ভালো মনে করছে। আসেন আমরা একটু সহজে এই আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক সুপ্ত তাপ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আপনারা একটু দেখেন যে ধরেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রিতে কি থাকে? বরফ। বরফ। ভেরি গুড, বরফ। আবার আমরা কি জানি? 0 ডিগ্রিতে 3টা অবস্থায় থাকে, এই জন্য এটাকে প্রমাণ তাপমাত্রা বলে। মানে 0 ডিগ্রি স্যার। সেলসিয়াস তাপমাত্রায় পানি কয় অবস্থায় অবস্থান করে? চলেন ওইখানে একটু লিখে দিই না হয়। এই যে এখানে এই তাপমাত্রায় তরল 3 অবস্থায় থাকে। আর এই 3 অবস্থার কারণে এটাকে বলে ত্রৈধ বিন্দুর তাপ। স্যার। -273। হ্যাঁ, তাহলে ত্রৈধ মানে 3 অবস্থা, ত্রয় মানেই তো 3, এই যে 3 অবস্থা। মনে থাকবে 3 অবস্থা। 3 অবস্থা কি? কঠিন, জি, স্যার। তরল, বায়ু। বায়ু। নাকি? তাহলে ওই যে 0 ডিগ্রি সেলসিয়াসে কি হবে? 3 অবস্থায়, এখানেই তরল, এখানেই আবার বাষ্প, এখানেই আবার কি থাকে? কঠিন। তার মানে আপনি একটু খেয়াল করে দেখেন, আরেকটা অবস্থা কিন্তু আছে, সেটা হচ্ছে প্লাজমা। বুঝতে পারছি? আচ্ছা, -10 ডিগ্রি সেলসিয়াসে কি হবে? বরফ। বরফ না? বরফ না? জি বড় হবে আচ্ছা, এখন এখানে -100 ডিগ্রি সেলসিয়াসে কি থাকবে? বাষ্প মাইনাস এখানেও কিন্তু বরফ। পানি থাকবে। আর ঠিক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার কি হয়ে যাবে? বাষ্প। বাষ্প। তাহলে 120 ডিগ্রি সেলসিয়াসে কি থাকবে? বাষ্প। বাষ্প। আবার 125 ডিগ্রিতেও কি থাকবে? বাষ্প বাষ্প। স্যার 0 ডিগ্রিতে বাষ্প কিভাবে থাকে? ওইটাই তো বললাম, ওইটা আপনাদের একটা লিংক শেয়ার করবো নি, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াসে যদি আপনি রাখতে পারেন, একই সাথে ম্যাম। 4টা অবস্থায় থাকে, প্লাজমা সহ। 0 ডিগ্রিতে মেঘ বাষ্প। হ্যাঁ, দেখতে পাবেন। এখন এখানে খেয়াল করেন, একটু দেখেন, এখানে দেখেন, স্যার দেখা যাচ্ছে চলে গেছে। এই দেখা যায় না? জি না। না স্যার, ও আচ্ছা, আমি ইয়ে করছি আর কি, এই জন্য। একটা জিনিস এখানে দেখেন, এই যে বরফ এখানে কিসের পরিবর্তন হয়েছে দেখেন তো? এখানে তাপমাত্রা পরিবর্তনটা কিসের হয়েছে? বরফ তাপমাত্রা। থেকে বরফ না? জি জি স্যার। তাহলে এখানে পরিবর্তনটা হয়েছে কিসের? তাপমাত্রা। তাপমাত্রা। আবার দেখেন এখানে দেখেন বরফ থেকে পানি, এখান থেকে কিসের পরিবর্তন হয়েছে? অবস্থার অবস্থা। পরিবর্তন। স্যার এখানে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে, রাইট? জি জি স্যার। অবস্থা। তাহলে এখানে যে বরফ কঠিন থেকে কি হয়ে গেছে? তরল। আর এখানে কি হয়েছে? -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু বরফই আছে, কিন্তু কিসের পার্থক্য? তাপমাত্রা। তাহলে তাপমাত্রার যে পার্থক্য ব্যাপারটা আসছে, এটাই হচ্ছে আপেক্ষিক তাপ। বুঝতে পারছি?
জি স্যার বুঝতে পারছি। আর এখানে যে অবস্থার পরিবর্তন সেটা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ। এখন একটা কোশ্চেন আপনাদেরকে দিলে আরো সহজে বুঝতে পারবেন। ধরেন আপনাকে বললো 0°C 1 কেজি পানিকে 0°C এর বরফে রূপান্তর করতে কোন তাপের প্রয়োজন আপেক্ষিক সুপ্ততা। হবে? বলেন তো এখানে উত্তর কি হবে? আপেক্ষিক তাপ হবে, সুপ্ততা। এখানে তো অবস্থার পরিবর্তন করতে হবে। এখানে তাপমাত্রার পরিবর্তন কি আছে? জি না, না, অবস্থার পরিবর্তন। তাহলে এখানে পানি থেকে কি হয়েছে? বরফ। তাহলে এখানে কোন তাপ লাগছে ভাই? আপেক্ষিক আপেক্ষিক সুপ্ত তাপ। ভেরি গুড। তাহলে কি আগের ডেফিনেশনের চেয়ে এখন এটা বোঝা আরো সুবিধা হয়েছে না? জি জি স্যার। সুপ্ত তাপের আরেকটা নাম হচ্ছে লিন হিট। হ্যাঁ, লিন তাপ। তাহলে এখন যদি এরকম বলতো 0°C তাপমাত্রার 1 কেজি পানিকে 10°C এর পানিতে রূপান্তর করতে কোন তাপের প্রয়োজন হবে? সুপ্ত আপেক্ষিক তখন কিন্তু 0°'র টেম্পারেচার চেঞ্জ করতে হবে। পানি থেকে 10°C এর পানি, তাপমাত্রা পরিবর্তন। আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। তাহলে এখন আনসার হবে আপেক্ষিক তাপ। তাহলে এরকম কোশ্চেন যদি আসে দেখে কি চেনা যাবে? জি জি স্যার। ওকে, ভেরি গুড। চলেন, এটা আমরা বুঝতে পারছি। এখন পদার্থের পরিবর্তনটা একটু লক্ষ্য করি। পদার্থের পরিবর্তন আমরাও তো পদার্থ, তাই না? না অপদার্থ? জি না, পদার্থ। ভাষায় কি কয়? ভাষায় মাঝে মাঝে সবাই অপদার্থ বলে। পদার্থ ভাষায় বলে দিবেন যে অপদার্থ বলে পৃথিবীতে জিনিস নাই। আর যদি না বুঝে E=mc² বুঝাই দিবেন। জি স্যার, আইনস্টাইন বুঝা দেব। যে আইনস্টাইন কইছে পৃথিবীতে অপদার্থ বলে জিনিস নাই, অপদার্থ যা আছে সব গালি। যা পৃথিবীতে যা আছে সব E=mc²। হুম। তো এখন এখানে তাপের কথা আছে। তাপে পদার্থের পরিবর্তন, আবার চাকরি পাওয়ার পরে পদার্থের পরিবর্তন। বুঝতে পারছি? জি জি স্যার। তো চাকরি পাওয়ার পরে দেখা গেল কাউরে চিনতেছেন না, তার মানে বুঝতে হবে এটা তাপমাত্রা বাড়ছে। জিরো থেকে তাপমাত্রা বাড়ছে মানে হলো মাকুড় গরম। তাপমাত্রা বাড়ছে। হ্যাঁ, কাজ করছে, আপেক্ষিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। অবস্থা পরিবর্তন হয়েছে। আনোয়ার আছে ক্লাসে? নাই স্যার, আনোয়ার নাই না? নাই। নাই। কখন ক্লাস হবে টেনশন করতে করতে ওই ক্লাসে। আচ্ছা, কঠিন পদার্থে আমরা একটু কল্পনা করি। কঠিন পদার্থ বলতে আমরা যদি একটু বরফকে চিন্তা করি। আগে আঁকা আঁকির দরকার নেই, হ্যাঁ, একটু পরে আঁকবেন। বরফ বরফ কি কঠিন না অন্য কিছু? কঠিন। কঠিন। এই বরফকে যদি একটু আপনি তাপ দেন আর কি, আমি মোমবাতি বানাইলাম, তাহলে আস্তে 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 এটা কি হয়ে যাবে? বরফ। তরল। তাহলে কঠিন থেকে কি হয়ে গেল? তরল। এই পদ্ধতির নাম হচ্ছে গলন।
পদ্ধতির নাম কি? গলন। গলন। গলন পদ্ধতি। এখন যদি এই তরলকে আরো হিট দেন আস্তে 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 কি হয়ে যাবে? বাষ্প। 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 তাহলে এটা কিন্তু তরল থেকে গেল, বাষ্প। তাহলে এটা হয়ে যাবে এই পদ্ধতির নাম স্ফুটন। 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 এখন যদি তাপমাত্রা কমান, যেমন ভাত রান্না বান্না, তরকারি রান্না বান্নার সময় ঢাকনা তুললে পানি ঝরঝর করে পড়ে, তো এই যে পানিটা পড়তেছে এটা এই বাষ্প হয়ে তরল হয়ে যায়। এটা কি কারণে হয়? তাপমাত্রা কমে যাওয়ার কারণে। আর এই পদ্ধতির নাম কি বলতে পারবেন? ঘনীয় ভবন। এটা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন। ভবন। এই বৃষ্টির সময় এটা হয়, হ্যাঁ, ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প থেকে তরল হয়ে যায়। আবার যদি আরো তাপমাত্রা কমান, এটা আস্তে আস্তে কোথায় চলে আসবে? বরফ। বরফে। বরফ হয়ে যাবে। এটার নাম হচ্ছে কঠিনীকরণ। কঠিনীকরণ। গলন। তো প্রকৃতিতে কিছু কিছু পদার্থ আছে যেগুলো এমনিতে কঠিন অবস্থায় থাকে, এদেরকে তাপ দিলে তরল না হয়ে ডিরেক্ট কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। বাষ্প পরিণত হয়। বাষ্প হয়ে যায়। এই পদার্থ গুলোকে বলা হয় উদ্যোপাতিত পদার্থ। উদয় পদার্থ। আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতন হয় এরকম পদার্থ কোনগুলা? এই দুষ্টু পদার্থ কোনগুলা? হ্যাঁ, যেমন আয়োডিন, তাই না? আয়োডিন, ন্যাপথলিন, কর্পূর। কর্পূর চিনেন? সালফার। বা নিশাদল। বা নিশাদল। আচ্ছা, নিশাদল এখানে লিখলে দেখা যাচ্ছে না। বা নিশাদল। আরেকটা আছে কঠিন কার্বন ডাই অক্সাইড। ড্রাই আইস। কঠিন কার্বন ডাই অক্সাইড। অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড কোথায় ব্যবহার হয় জানেন? কোকা কোলা। কোমল পানীয়তে। এটাকে বলে ড্রাই আইস বা শুষ্ক বরফ বা হিমায়িত অবস্থায় কঠিন কার্বন ডাই অক্সাইড। আর এটার ব্যবহার হচ্ছে নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে। মনে থাকবে? নাট্যমঞ্চ ছাড়া তো অনেক অনুষ্ঠানের স্টেজে দেখা যায় যে এগুলো নেই। দূর আগে আমরা নাচ গান করি, নাট্যমঞ্চে ধোঁয়া। তাহলে নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে কোনটা ব্যবহার হয়? ডাই আইস। ডাই আইস। এখন শুনেন, এখানে যদি কাঠখড়ি পোড়ায় যদি দিত তাহলে নাচানাচি করতো না কাশাকাশি? কাশাকাশি না? দুইটাই করতেছে। তাও নাচানাচি মন্দ হইতো না কিন্তু। তো এই কয়েকটা কিন্তু আরো বেশি নাচতো হাসির। এই কয়েকটা কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তাহলে লবণ ভাইজা খাবেন নাকি? না, তরকারিতে রান্না করে খাবো। লবণ ভাজলে কি হবে? আয়োডিন থাকবে না। আয়োডিন নাই হয়ে যাবে। এখন যদি তাপমাত্রা এদের কমান, তাহলে এরা আবার কিসে চলে আসবে? তরলে। কঠিন। তরলে জি না, সরাসরি কঠিনে চলে আসবে। এই কঠিন চলে আসলো। এই প্রক্রিয়ার নাম হচ্ছে তুহিনী ভবন। বিজ্ঞানে তুহিন নাকি? তাহলে তুহিনী ওই তুহিনের বাড়ি বা ভবন এইরকম না, কিন্তু
এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তুহিনী ভবন। ভবন। তাহলে উদ্যোপাতিত হয় কোনটি, উদ্যোপাতিত হয় না কোনটি, এই নিয়ে পরীক্ষায় বেশ কয়েকটা কোশ্চেন বিসিএস এ আসছে। সেখানে অনেকগুলা বইয়ে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তো বেনজোইক অ্যাসিড কিন্তু উদ্যোপাতিত হয় না। এখন একটা জিনিসটা বলেন তো, এই যে অ্যাসিডটা বা এই যে পেট্রোল, হ্যাঁ পেট্রোল, এই পেট্রোলটা, অ্যাসিড পেট্রোলটা, এরা এরা কি রেখে দিলে বাষ্প হয় না? কি হয়? হয়। এই পেট্রোল রেখে দিলে ঘ্রাণ পান না, ছড়ায় যায় না বোতলের মুখ খুলে জি রাখলে? স্যার, তো তরল এরা থাকে কি বোতলটা অবস্থায়, ঢেকে রাখি। হ্যাঁ এরা কি অবস্থায় আছে ভাই? তরল তরল। তরল অবস্থায়। তাহলে তরল থেকে কি হয়েছে? বাষ্প। বাষ্প। হ্যাঁ, এই জন্য এটাকে বলে উদায়ী পদার্থ। আর যখন উদয় উদয়। হ্যাঁ পাতিত পদার্থ যখন বলবে, সেটা কিন্তু অবশ্যই কি থেকে যাবে? বরফ কঠিন থেকে। থেকে। কঠিন থেকে কঠিন থেকে, বাষ্প কঠিন, সব খালি বরফ হবে। হ্যাঁ, ন্যাপথলিন দেখছেন না? জি স্যার। জি স্যার। ঘরে ঘরে দুর্গন্ধ জীবাণু নাশক হিসাবে কাপড়ের মধ্যে দেখবেন, বাড়ির ওই মানে চাষি মা এরা মুরব্বী মানুষেরা দেখবেন দিয়া জি স্যার, ল্যাপের মধ্যে বেশি তাই দেখছি। গরমকালে শুকায় শুকায় ভালো করে ল্যাপের ভিতর দিয়ে রেখে দেয় না? জি স্যার। বাথরুম টাথরুমে দেয়, দিলে ওটা মানে গন্ধটা কম লাগে। তাহলে উদায়ী পদার্থের মধ্যে আর উদ্যোপাতিত পদার্থের মধ্যে ব্যাপারটা কি বুঝতে পারছি? জি। তাহলে জি স্যার। গলনাঙ্ক জিনিসটা কি? যে অবস্থায় পদার্থ গলতে শুরু করে। কঠিন থেকে তরল অবস্থায় পরিণত হয় যে তাপমাত্রায়। হ্যাঁ, যে তাপমাত্রায় কঠিন থেকে কি হয়? গলতে শুরু করে, গলতে শুরু করে তরল পদার্থ তরলে পরিণত। তরলে পরিণত হয় নাকি? আর জি। স্ফুটনাঙ্ক? যে যে বাষ্পে পরিণত তাপমাত্রায় হয়। তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তরল থেকে বাষ্প। স্লাইডটা আবার দিছি। হ্যাঁ দিচ্ছি। তাহলে গলনাঙ্কের ডেফিনেশনটা, যে তাপমাত্রায় কোনো পদার্থের কি ঘটে? গলতে শুরু করে বা হ্যাঁ, যে তাপমাত্রায় কোনো পদার্থের গলন ঘটে তাকে কি বলে? গলনাঙ্ক। গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় কোনো পদার্থের স্ফুটন ঘটে তাকে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক বলে। তাহলে দুটো লেখা হয়েছে দেখাই যায় না। না? দুটো লেখছেন কি না? ওই দুটো আমার লেখা নাই, ওই দুটো মুখে বললাম। যে তাপমাত্রায় কোনো পদার্থের স্ফুটন ঘটে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। আর যে তাপমাত্রায় কোনো পদার্থের কি ঘটে? গলন গলন ঘটে তাকে বলে গলনাঙ্ক। গলনাঙ্ক। ঠিক আছে, লিখে দিব? এই লিখে দিব? দে দুই লাইন। দুটা লাইন লিখে দি না? আর স্যার আছে কি জি করতে, স্যার। কষ্ট করতে না? স্যার আমি তো এগুলো লিখি না, আপনার এইগুলো এই পিডিএফ দেখে দেখে আমি সবগুলো পড়ি, লিখি না তো। এই দেখছেন লেখা তো বই হয়ে কি যাবে। অবস্থা? যে তাপমাত্রায় কোনো পদার্থের গলন স্ফুটন ঘটে। গলন ঘটে। আজকে স্যার ফার্স্ট ক্লাস করতেছি, পিডিএফ গুলো কোথায় পাবো? আগে ক্লাস করেন নাই? না করিনি আজকে জি। ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, আমার ইনবক্সে বললেন যে তাপমাত্রায় কোনো পদার্থের গলন ঘটে তাকে গলনাঙ্ক বলে। গলনাঙ্ক বলে। গলনাঙ্ক বলে। আর যে তাপমাত্রায় কোনো পদার্থের স্ফুটন ঘটে আচ্ছা, যে তাপমাত্রায় ডট 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 দিলাম, হ্যাঁ, স্ফুটন স্ফুটন ঘটে। ঘটে তাকে
স্ফুটনাঙ্ক বলে। ওকে, তা এখন আসেন আমরা এই গলনাঙ্কের উপরে চাপের যে প্রভাবটা আছে, চাপ মানে বুঝুন তো, প্রেশার। গলা চাপে ধরলে বোঝা যায়, তাই না? না, গলা তো এখন গো- পর্যন্ত গলবে চেপে কে, ধরার লোক নাই গলবে স্যার। কোন বস্তু বলেন তো, গলবে কোন বস্তু, কঠিন না? স্যার জি কঠিন বস্তু, যেমন বরফ। বরফ কি কঠিন? তো জি স্যার। দুই জি টুকরো স্যার। বরফ যদি হাত দিয়ে চেপে ধরে রাখেন, তাহলে বরফের গলনাঙ্ক, এমনি বরফের গলে যাওয়ার কথা ছিল, কিন্তু গলে না যে ওই দুইটা জোড়া বরফের লেগে জোড়া যাবে। অংশে একবারে জোড়া জোড়া লেগে লেগে যাবে। যাবে, পানিটা বরফ হয়ে যাবে। তাহলে গলনাঙ্ক জি বাড়লো না কমলো? কমলো। কমলো না? জি জি স্যার। তো ওই কথা তাহলে লিখি, অধিক চাপে, অধিক চাপে, চাপে বরফের, বরফের গলনাঙ্ক হ্রাস পায়। গলনাঙ্ক হ্রাস কমে, পায়, হ্রাস পায় বা কমে। যেমন কমে যায়। যেমন দু টুকরো বরফ, দু টুকরো বরফ কখনো সকালবেলা মাছের আড়তে গেছেন, জি স্যার। দেখছেন না শাবল দিয়া বরফের জোড়া খুলে? জি স্যার, সাবলদের খুলে। হুম, তাহলে দু টুকরো বরফ যখন চাপে জোড়া লাগাচ্ছেন, দু টুকরো বরফ এমনি বরফের এইদিকে ভেদা 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 থাকে, এখানে যে তরলটা থাকে, তরলটা এটার গলনাঙ্ক কেমন হয়? 0 ডিগ্রি বা 0 ডিগ্রির নিচে, মনে থাকবে? জি স্যার। চাপে জোড়া লাগানোর সময় দু টুকরো বরফের মাঝের তরলের গলনাঙ্ক কেমন? 0 0 ডিগ্রি ডিগ্রি বা বা 0 ডিগ্রির 0 ডিগ্রির নিচে। নিচে। এখন স্ফুটনাঙ্কের উপর চাপের একটা প্রভাব আছে, স্ফুটনাঙ্কের, সেটা কিন্তু এখন আর কঠিন না, মানে বরফ না, এখন তরল, তরলের উপর চাপের একটা প্রভাব আছে, আর সেখানে স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে। ঠিক আছে, অধিক চাপে তাহলে তরলের স্ফুটনাঙ্ক কি হয়? অধিক চাপে, এটা মনে রাখতে হবে, অধিক চাপে চাপে তরলের, তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। স্ফুটনাঙ্ক বাড়ে, বাড়ে। তার মানে যেমন তার মানে কি বাষ্প বেশি হবে? দেখেন, বাষ্প হওয়ার চান্স পাবে না। যেমন প্রেসার কুকারে বাষ্প বের হতে পারবে? না। কুকারে 120 থেকে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় পানি ফুটতে আরম্ভ করে। নরমালি পানি কততে ফুটতে আরম্ভ করে? 100 ডিগ্রিতে। 100 ডিগ্রিতে। 100-তে। আর এখানে কি হয়ে গেছে? 120 থেকে 125। তার বাড়ছে না কমছে? বাড়ছে। আর এই কারণে এইটা মনে রাখতে হবে, প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক কত? 120 থেকে 125। একটু চিন্তা করেন, যখন আপনি ঢাকনা ছাড়া পাত্রে রান্না বান্না করতেছেন, ঠিক আছে, রান্না বান্না করতেছেন, তখন কি হয়? এই যে বাষ্পগুলো উড়ে চলে যায় না? জি জি স্যার। আর আর খেয়াল করে দেখবেন, যখন ভাত রান্নার সময় উপরে ঢাকনাটা দেন, ওই বাষ্পটা বের হয়ে যেতে পারে না, আবার ভিতরের দিকে চলে আসে।
আইসা একটা কি ক্রিয়েট করে, চাপ, চাপ ক্রিয়েট করে। আর তখন এর ভিতরে কি চাপ বেড়ে যায় না? জি জি স্যার, হ্যাঁ, চাপ বেশি হওয়ার সাথে সাথে স্ফুটনাঙ্গটা কি হয়? বেড়ে যায় বেড়ে যায়। তাহলে যদি বলে ঢাকনা ছাড়া পাত্রে কত ডিগ্রিতে পানি ফুটে? 100, 100। আর ঢাকনা সহ পাত্রে? প্রেসার কুকারের কথা বলছি। 120 থেকে 125। তাহলে প্রেসার কুকারে রান্না দ্রুত সিদ্ধ হওয়ার মূল ব্যাপারটা কি বোঝা গেছে? জি জি স্যার, স্যার ঢাকনা ছাড়া পাত্রের পানি তো উতরায় দেরিতে, কিন্তু ঢাকনা দিলে তো উতরায় হ্যাঁ, তাড়াতাড়ি। দেরিতে হয়। আর এটা 100-র উপরে যাবে না। আপনার পানি বাষ্প হয়ে সব উড়ে চলে যাবে, ওই খালি পাত্র হওয়া পর্যন্ত 100 ডিগ্রি থাকবে। বুঝতে পারছেন? কোনো প্রেসার জি। পাওয়া যাবে না, শুধু ভাপ রিলিজ করে দিবে। মানে বাষ্প হবে, উড়ে চলে যাবে। আর বুঝেন প্রেসার নাই তো? রান্না হওয়ার জি একটা জি খালি স্যার। হ্যাঁ, চাপ। ওই ঢাকনা ছাড়া পাত্রে মাংস টাংস রান্না করতে গেলে কি তাড়াতাড়ি হবে? জি না, না, এই জন্য তো বলে ঢেকে কারণ দে, মাংস সিদ্ধ হওয়ার জন্য যে তাপটা লাগবে, ওই তাপ ওই ঢাকনা ছাড়া পাত্রে ক্রিয়েটই হবে না। বেশি বয়স্ক মুরগি রান্না করতে দেন, তারপরে বুঝবেন টেটটা। জি স্যার, ওটা বোঝানোর জন্য নিচে আর একটা পয়েন্ট আছে, স্ফুটনাঙ্কের উপর বায়ু চাপের প্রভাব। এই যে স্ফুটনাঙ্কের উপর বায়ু চাপের প্রভাব। তো এখন বলেন, পাহাড়ে যখন আমরা উঠি বা উঠা দেখি, পাহাড়ে উঠছেন কেউ? জি পাহাড়ে উঠলে কেমন হয়? বায়ুর চাপ কম থাকে উপরে, বায়ু চাপটা বেশি না কম? কম থাকে। বেশ। এই যখন উপরের দিকে উঠবেন, এইভাবে উপরের দিকে উঠবেন, যত উপরের দিকে উঠবেন বায়ু চাপ কম হবে। বায়ু চাপ কম বেশি থাকে, নিতে কমবে, হবে। তাহলে অক্সিজেন লেভেলটাও কি হবে? কমতে থাকে। কমতে থাকবে। তাহলে উপরের দিকে উঠলে অক্সিজেন কম থাকলে কি হবে? শ্বাসকষ্ট হবে না? জি শ্বাসকষ্ট। আর এই জন্য পর্বত আরোহীরা কিনে উঠে। অক্সিজেন নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। হ্যাঁ, এমনি যে বাসায় রান্না বান্না করতেছিলেন যে পাত্রে, এই পাত্রে তো উপরে একটা স্বাভাবিক বায়ুর চাপ ছিল না? জি এখন জি যখন আপনি পাহাড়ের উপরে যে রান্না বান্না করবেন, তখন এই পাত্রের উপরে বায়ুর চাপটা কম থাকবে না? জি কম থাকার কারণে এটা দ্রুত সিদ্ধ হওয়া, মানে দ্রুত এটা ফুটতে শুরু করবে, মানে মাত্র 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে আরম্ভ করবে। তার মানে নরমালি কততে হওয়ার কথা ছিল? 100 100 একসাথে আর এখানে পাহাড়ের উপরে যায় কি হয়েছে? 70 70-এ। 30 কমে যাবে। তাহলে কি খাবার সিদ্ধ হবে? না, খাদ্যদ্রব্য রান্না করা কেন কষ্টসাধ্য? কারণ তার আগেই পানিগুলা বাষ্প হয়ে চলে যাবে। তাহলে বারবার পানি দিবেন? অনেক সময় প্রয়োজন, কষ্টই হোক। এই জন্য এখানে রান্না করা সময় সাপেক্ষ ও কষ্টকর। পরীক্ষায় আসে যে পাহাড়ে কত ডিগ্রিতে পানি ফুটতে আরম্ভ করে। 70 ডিগ্রি। দুইটা জিনিস মনে রাখবেন, 70 ডিগ্রি যদি না থাকে রে ভাই, 70 ডিগ্রি সেলসিয়াস না থাকে, তখন তো জান দেওয়ার দরকার নাই, তাই না? তাহলে 71 ডিগ্রি জি স্যার, সেলসিয়াস দিলে কোনো অসুবিধা হবে না। তাহলে স্যার, পাহাড়ে পানি পাহাড়ের তো একটা স্ফুটনাঙ্ক রেঞ্জ কত? আছে না, উচ্চতার একটা হ্যাঁ, রেঞ্জ আছে। এই শোনেন, রেঞ্জ আছে। এখন কোন পাহাড়, এটাই তো সমস্যা। এই জন্য বলি জরিনের পাহাড় হলেও হবে। হ্যাঁ, এখানে উচ্চতা ফ্যাক্টর বলবে না পরীক্ষা, উচ্চতা বললে তো প্রতি কিলোমিটার হিসাব করতে হবে তখন।
জি এখন আপনারে বললো এভারেস্টের চূড়ায় কত ডিগ্রিতে পানি ফুটতে আরম্ভ করে? এভারেস্টের চূড়ায় কত ডিগ্রিতে পানি ফুটতে আরম্ভ করে? হিসাব বুঝতে করা পারছি? 70। জি স্যার। এখন তাহলে বায়ুর চাপ কম হলে স্ফুটনাঙ্ক বাড়ে না কমে? বাড়ে। এই বুঝেন, এটা কি কমে। 100-র উপরে স্ফুটনাঙ্ক উঠতেছে না কমে। কম? কমতেছে কমতেছে না? তাহলে বায়ু চাপ কমে কম হলে তরলের স্ফুটনাঙ্ক কমে যায় স্ফুটনাঙ্ক কি হয়? কমে যায় কমে। আরো কি কি অসুবিধা হয়? শ্বাসকষ্ট হয় না? শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট আর আর শ্বাসকষ্ট হয়। আর আরেকটা জিনিস দেখছেন যে এই জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠে জি পর্বত আরোহীরা। আরেকটা শক্ত মজবুত কাপড় পরিধান করে, কারণ নাক মুখ ঠোঁট ফেটে কি হবে? রক্ত বের হবে। হতে পারে ঠোঁট ফেটে রক্ত বের হয়। এটা কোথায়? পাহাড়ে। তাহলে পাহাড়ে রান্না করা কষ্টসাধ্য কি কেন? বুঝতে পারছি? পারবো? পাহাড়ে রান্না করা কষ্টসাধ্য সময় সাপেক্ষ কারণ কি? বায়ুর চাপ কম। বায়ু চাপ কম, তাই মনে থাকবে। একটু মানসিক ভাবে প্রস্তুতি নেন, পরীক্ষা শুরু করবো এখন। স্যার আমি গতকালকে পিডিএফটাও পাইলাম না গত ক্লাসের আমার সর্বশেষ 16 তারিখ পিডিএফ পাইছিলাম আপনার যে ফোল্ডারে পিডিএফটা পাইছেন ঠিক ওই ফোল্ডারেই পিডিএফটা আছে। জি আর এই যে ক্লাস শেষ করবেন, ক্লাস শেষ করার 10 মিনিটের মধ্যে ওখানে যাবেন, আবার পিডিএফ পাবেন, ঠিক আছে? জি আর না হলে আমার ইনবক্সে বললে আচ্ছা তারপরে বুঝবো যে ঘটনাটা কি। ওই কোর্স শেষ অবধি ওই ফোল্ডারেই থাকবে পিডিএফ। আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত পিডিএফ ওখানেই থাকবে ইনশাল্লাহ। তো চলেন পরীক্ষা টরীক্ষা দিই নাকি? জি এই কোর্সে কিন্তু অফার চলতেছে, বান্ধবী টান্ধবী বন্ধুদের বলতে পারেন। হ্যাঁ, এই জানুয়ারির পরে আর অফার থাকবে না, আগের অবস্থায় চলে যাবে। 2টা কোর্স এখন 799 টাকায় করতে পারবে। এখন চলেন Q&A, কোশ্চেন এন্ড আনসার। দেখেন তো ফ্যারেনহাইট স্কেলের স্ফুটনাঙ্ক কত? সুন্দর করে 212 দেন। 212। 212 ডিগ্রি, তাই তো? ভেরি গুড। জি স্যার। 2 নাম্বার, তাপমাত্রার কোন ক্ষেত্রে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা? কেলভিন কেলভিন। সেলসিয়াস। তাহলে 1 ব্রিটিশ থার্মাল, এটা মুখস্থ করতে হবে, ডাহা মুখস্থ। এটা হচ্ছে 251, ঠিক আছে? এন্ড 20 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফ্যারেনহাইট? 70 অঙ্ক করবো স্যার। করেন, এখনই করেন। সি বাই 5 করেন। 36 আর 32। এনে কাটাকাটি করে করেন তো। 36 আর 32 আর 3 300 68 ফারেনহাইট। 68 স্যার। ভেরি গুড। 68। আমি হুদাই করলাম কে? আরে 50 ফ্যারেনহাইট উষ্ণতা, এটা মনে হয় মুখস্থ আছে। জি জি স্যার। কত? 10 ডিগ্রি 10। তারপরে ফ্যারেনহাইট সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা
তাপমাত্রায় সমান মাইনাস তাপমাত্রা 40 নির্দেশ করে। মাইনাস 40 হ্যাঁ -40। হ্যাঁ, যদি অসুবিধা হয় ওই x -32 ওইটাতে করবেন 9 আর x/5, হ্যাঁ এটা দিয়ে করবেন, তাহলে x এর মান এটা পাই যাবো। উত্তর চলে আসবে। তাহলে কত তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান তাপমাত্রা নির্দেশ করে? -40 -40 ডিগ্রি। এখন আসেন 7 নাম্বার, সেন্টিগ্রেড মাপে তাপমাত্রার পরিবর্তন 45 হলে কেলভিন মাপে কত হবে? 318 45 যোগ করে ম্যাডাম দিলে চালাক, 208 ওই যে 273 এর সাথে যোগ করে যোগও করেনি, বড় মান দেখছে জি, এটা, জি। আর এগুলো তো সব 273 এর জি, স্যার। কম। আচ্ছা, 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস সমান কত? 36.9 না পারলে খবর 37.9 হ্যাঁ এটাও পড়াইলাম। হ্যাঁ, এখন 9 নাম্বার দেখেন তো, 30 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইটে কত হবে? 90 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট আবার এই সূত্র করতে হবে, 5 6 30, এই যে 6 6 লং 54 54 আর 32 কত হবে? 86। আমি আবার করে ফেলছি, যাই হোক আপনাদের আগায় দিলাম। এই যে একজন অসুস্থ ব্যক্তির দৈহিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, ডাক্তারি থার্মোমিটারে ব্যক্তির দৈহিক তাপমাত্রা কত হবে? 102 মনে হয়। তাহলে 40 সমান ডাক্তারি থার্মোমিটার কত হবে? 40 কে 5 দিয়ে ভাগ দিলে 8, 8 তাই 104 না? হুম, ওই পাশে 8 এই 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 পাশে 9 না, 5 লং কত? 72 যোগ 45 104 হয়। 8 8 আর 9 কত? এই কত হইছে? 104 হয়। তো 4 হ্যাঁ 104। এরপরে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 শূন্য, পেট্রোলের আয়তন, নাইট্রোজেনের আয়তন, কার্বন ডাই অক্সাইডের আয়তন সব শূন্য। সব শূন্য। আচ্ছা, 12 নাম্বার, পরম শূন্য তাপমাত্রা সমান -200 ভেরি গুড। তারপরে এনটিপির পূর্ণরূপ নরমাল টেম্পারেচার এন্ড প্রেশার। pressure and pressure ওকে। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 তারপর ক্লিনিক্যাল থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয়? ফারেনহাইট। ফারেনহাইট স্কেল। ব্যারোমিটারে কোনটি? পারদ পারদ। 17 নাম্বার, ক্লিনিক্যাল থার্মোমিটারে কত দাগ কাটা থাকে? কে কয়টা পারতেছেন? 98 করে থেকে রাখবেন। 104 105 95 5 98 থেকে 104 98 থেকে 104 হ্যাঁ এখানে দেখেন এইটা এটা তো হবে, হ্যাঁ 95 থেকে 110 হবে। 110। ওই 110 অপশন তো নাই, 94 থেকে তো 108 নাই, হ্যাঁ ওটা তো। তাই এটা হবে। তাহলে থার্মোমিটারে পারদ ব্যবহার করার কারণ কি? সবগুলোই ভুল। এই সবগুলো, ভুল। এই যে অল্প তাপে অধিক প্রসারণ হয়, এই জন্য সবগুলোই ভুল দিয়ে দিছে। হ্যাঁ, জি স্যার 19 নাম্বার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম বরফকে পানিতে পরিণত করতে কত তাপের দরকার হবে? 3.36 গুণ 10 to the power 5 জুল। এটা মুখস্থ করে ফেলছে।
তবে এখানে জুল পার কেজি থাকলে বেশি ভালো হইতো নাকি? জি হ্যাঁ হ্যাঁ, যদিও এটা পরীক্ষায় হুবহু কোশ্চেনটা আসা, এই জন্য আমি কেজি তো ইয়ে উপরে করি দিয়ে দিছে এখানে, এই জন্য মনে হয় নাই। ইউনিট দেয় নাই। নাই মামার সেকেন্ড মামা ভালো। হ্যাঁ, কারণ এই যে এখানে কেজি আছে তাই, এখানে 1 কেজি আছে না, জি 1 কেজি আছে না এখানে, এই জন্য পার কেজিটা দেয়নি। আচ্ছা, ডাক্তারি থার্মোমিটারে 95 ডিগ্রি ফ্যারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত দেখাবে? 35 ঝটফট আনসার। এই 35 কেন, 37 হলে কত হইতো? 37 হলে 98 তো। আপনার 28 উত্তর তাহলে 6 কত হতো। হইছে? 35। এটা 35 একটা অপশন টেকনিক, ঠিক আছে, অবশ্যই আনসার করবেন। অপশন পরম শূন্য তাত্ত্বিক গ্যাসের আয়তন অসীম 0 শূন্য। শূন্য। 22 নাম্বার, তাপমাত্রার কোন স্কেল 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা? কেলভিন কেলভিন। কেলভিন তো এটা তো ওই যে 44 এ আসা কোশ্চেন, এটা অনেকবার আসে পরীক্ষায়। তারপর প্রেসার কুকারের রান্না সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়, বাই করেন তো 23 নাম্বার কোনটা সঠিক না? উচ্চ চাপে পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায়। হ্রাস পায়। হ্যাঁ, এটা বাড়বে, কিন্তু এখানে আছে হ্রাস পায়, এটা সঠিক নয়। তাহলে 24 নাম্বার, পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে? 100 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা নরমাল কথা বলছে, হ্যাঁ, প্রেসার কুকার টুকার বলেনি। তাহলে এই যে 25 নাম্বার দেখেন, একটি খোলা পাত্রে ফুটানো 100 ডিগ্রি। হলে পানি সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছায় তা হলো 100 ডিগ্রি 120 কত ডিগ্রি? ঢাকনা ছাড়া, এই ঢাকনা না, ডিগ্রি খোলা। সেলসিয়াস। হ্যাঁ, হ্যাঁ। তারপরে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফ্যারেনহাইট। পরে 27 নাম্বার, বায়ুচাপ কম। হ্যাঁ, উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ কি? সূর্যের তাপ কম নাকি? বায়ুচাপ কম। এভারেস্টের পর্বতের উপরে পানি ফুটতে 70 থাকে ডিগ্রি সেলসিয়াস। কত? 70 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা দেখে দিয়ে, এখানেও কিন্তু 70 আছে, কিন্তু এটা ফ্যারেনহাইট আছে, ওইটা বাসায় এসে দেখবো। আহারে, 29, 1 গ্রাম পানির তাপমাত্রা 20 থেকে 30 বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হবে? এটার একটা সূত্র শিখাই দিই, হ্যাঁ। সূত্রটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রা পার্থক্য গুণ গ্রাম সমান ক্যালোরি। বলেন তো এখানে তাপমাত্রার পার্থক্য কত? 20 থেকে 30, পার্থক্য কত? 10। তাহলে এখানে 10 কত গ্রাম? 1 গ্রাম। 1 গ্রাম। তাহলে 10 ইন্টু 1 সমান সমান কত ক্যালোরি? 10 10। মনে থাকবে? জি স্যার। আরেকটা কোশ্চেন করেন তো, তাপমাত্রা 300 থেকে 900 জন হবে পানির, 300 থেকে 900 করতে কত তাপের প্রয়োজন? 600 ক্যালোরি। এই না বুঝেন, 600 সাথে 1000 গুণ করতে হবে। এই এখানে গ্রাম করতে হবে। 1 গ্রাম 1000। সেজন্য তো 1000 গুণ করতে হবে স্যার। হ্যাঁ, 1000 গুণ করতে হবে। তো ওটা গুণ টুন করার দরকার নেই, এই যে 600 হইছে না, 600 ক্যালোরি, তাই তো? 6 লাখ ক্যালোরি। আর ওই 1000টা কে করে দেয়? 3শূন্য। তাহলে 600 কিলো ক্যালোরি। 6 লাখ ক্যালোরি হবে। হ্যাঁ 600 কিলো ক্যালোরি। এখন আর ওই 1000 গুণ করেন না, না করে 1000 মানে কি কিলো না, কিলো। তাহলে 600 কিলো ক্যালোরি। ওকে, কিলো ক্যালোরি।
বুঝতে পারছি? জি ঠিক আছে, মানে ওই যেটাই থাকুক না কেন ওটাকে গ্রাম করতে হবে। ওই গ্রাম এখানে আছে না, গ্রাম তাপমাত্রা পার্থক্য সমান ক্যালোরি, ওটা মাথায় রাখবেন। এখন পরের কোশ্চেন 30 নাম্বার, এটা লাস্ট কোশ্চেন। ফ্যারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে? একবার করে আসছিলাম। -40 হ্যাঁ, ভেরি গুড। তো এখন বলেন কে কয়টা পারছেন? হিসাব কোশ্চেন যারা পিডিএফ পাচ্ছেন না, ইমেল দেন নাই, তাহলে ইমেলটা ইনবক্সে দিয়ে দিবেন। আর লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, কারণ ভিডিও পাইতে মিনিমাম 24 ঘন্টা লাগবে। ওই জুম থেকে নিয়ে ডাউনলোড করে আবার আপলোড করতে বেশ সময় লাগতেছে। এখন বলেন কোনো অভিমান আছে? বুঝতে পারতেছেন না? কোনো অসুবিধা? না স্যার, সমস্যা নাই স্যার। বাকি সবগুলো ক্লাস কি জুমেই হবে? হ্যাঁ হ্যাঁ, জুমে নিব, আমার টাকা খরচ হোক, সমস্যা নাই, একটু কথা বললে ভাল লাগে। ভাইয়া নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস একদিন পর পরই নেওয়ার চেষ্টা করি। আমি গ্রুপে জানাই দেবো। কালকে কি বার? বুধবার। আপনারা তো রাত্রে ছাড়া সকালে করতে পারবেন না, তাই না? জি স্যার, সকাল 5টায় এই পাবো। শুক্রবারে নিব, শুক্রবারে নেক্সট ক্লাস ফ্রাইডে। শুক্রবারে কি কারো কথা দেওয়াটা আছে নাকি? জি না না স্যার, বাপরে, ও জিনা জিনা অনেকবার কইল। মনে কষ্ট অনেক। হ্যাঁ, অনেক কষ্টে মনে এই কথা কইল। তো ফ্রাইডে আমরা আইসিটি ক্লাস নেব। হ্যাঁ, ওকে ওই আইসিটি ক্লাস 4টা হয়ে গেছে, এই জন্য আমি বিজ্ঞান আবার 4 নম্বরে নিয়ে আসলাম। আর স্যার এই যে যেভাবে পিডিএফটা বানায় দেওয়া হয়েছে আপনার, এখন পড়তে কি খুব একটা কষ্ট হবে? জি না স্যার আপনি যদি খালি এটা একবার খুব ক্লাস সুন্দর করে হয়েছে। থাকেন আর এটা যদি একবার খালি চোখ দিয়ে দেখে আসেন। স্যার সেম পিডিএফ এর বইটা পাওয়া যাবে না? যদি বই পিডিএফটার করে বই দেওয়া মানে? হয়, মানে এটারে যদি বই করা হয় তাহলে ওভাবে ও, পাওয়া যাবে না? বইটা আপনি মার্চে পাবেন। মার্চের ফার্স্ট উইকের দিকে বই নিয়ে আসার চেষ্টা চলতেছে। আর এখানে